রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নিলেন রাজীব কুমার। সেই রাজীব কুমার বছর পাঁচেক আগে 2019 সালে তিনি তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদা মামলার তদন্ত সূত্রে তার বাড়িতে শটান হাজির হানা দিয়েছিল সিবিআই। ওই বছরই শিলংয়ে ডেকে নিয়ে গিয়ে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাকে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব নিয়োগ করা হয়, তা নিয়েও বিতর্ক হয়েছিল। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিযুক্ত হলেন। এবং কিন্তু প্রশ্ন হলো যে আহ, এই যে রাজীব কুমারের নিয়োগ হওয়ার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করেছেন যে এবার সারদা মামলা আবার নতুন করে আহ, টেনে আনা হবে, অর্থাৎ তদন্ত যে আহ, আহ, দাঁড়িয়ে গেছিল, যে স্লথ হয়ে গেছিল, সেই তদন্ত এবার আবার গতি পাবে। তাহলে কি রাজীব কুমার আহ, নতুন ডিজি, ভারপ্রাপ্ত ডিজি হওয়ার পরই এই সারদা মামলা আবার কি গতি পাবে? কারণ দেখা গেল যে সারদা মামলা সিবিআই এর যে বিচারক, অস্থায়ী বিচারক ছিলেন, সেটাকেও বলা হয়েছে, দুজন স্থায়ী বিচারকও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। নতুন বছরে তারা নিযুক্ত তাদের কাজ কাজ বুঝে নেবেন। তো সেই জায়গাটা থেকে তাহলে কি নতুনভাবে আবার সারদা মামলার তদন্ত গতি পাবে রাজীব কুমারের এই ভারপ্রাপ্ত ডিজি পদে নিয়োগের পরই? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, কি মনে হচ্ছে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, তাকে নিয়ে তো কম বিতর্ক হয়নি? এতদিন তিনি তথ্য প্রযুক্তি দপ্তরের কমিশনারের কাজ করছিলেন এবং তারপর তিনি আবার ডিজি পদে নিযুক্ত হলেন। তো এই যে সারদা মামলা, সেই সারদা মামলা কি আবার তদন্ত গতি পাবে, যে স্লথ হয়ে গেছিল? দেখো, তদন্ত গতি পাবে কিনা এখনই বলা সম্ভব নয়। কারণ সারদা মামলা তো তদন্ত চলছে, সেই কবে থেকে চলছে, তো চলছেই চলছে, তো চলছেই, আজকে দীর্ঘ 10-11 বছর হয়ে গেছে। কিন্তু যেটা হলো যে সারদা মামলাটা মানুষ প্রায় ভুলতে বসেছিল, এত দুর্নীতি পরবর্তীকালে একের পর এক দুর্নীতির ঢাকনা খুলে যাওয়াতে সারদা মামলাটা প্রায় অস্তাচলে চলে গিয়েছিল। কিন্তু রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজিপি করাতে সারদা দুর্নীতি আবার সার্ফেসে চলে এলো, আবার লোকের মুখে চলে এলো, আবার বিরোধী নেতাদের মুখে চলে এলো। ফলে সেটাও একটা দুর্নীতির নতুন জায়গা খুলে দিল। ধরো জেনারেলি রাজীব কুমার এখনো পর্যন্ত কিন্তু রক্ষা কবচ নিয়ে আছেন। রাজীব কুমার দীর্ঘদিন ধরে আমরা জানি রাজীব কুমারের নামে কিন্তু অভিযোগ যাতা নয়, অভিযোগ সিবিআই যেটা বলেছিল আদালতে সেটা হচ্ছে সিট যে গঠন করা হয়েছিল, সিট এন্টার ট্যাম্পার করেছিল। এবং দীর্ঘদিন ঘোরানোর পর প্রায় 4 বছর পরে 4 বছর পর সিট সারদার কেস ডায়েরি জমা দেয় এবং সেখানে বলা হয়েছিল পুরোটা ট্যাম্পার করে দেওয়া হয়েছিল। তো সেখানে রাজীব কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি এড়ানোর জন্য রাজীব কুমার 13 দিন ধরে আর কি গা ঢাকা দিয়েছিলেন। তারপরে উনি আদালত থেকে রক্ষা কবচ নিয়ে আহ, আর কি আছেন। এবং তারপরে জানা যায় না যে কেন। ধরো সিবিআই এই মামলাটা কিন্তু তারপরে রাজীব কুমার যে 4 বছর ধরে রক্ষা কবচ নিয়ে আছে, তারপরে কিন্তু মামলাটা খুব একটা এগোয়নি, সিবিআইও কিন্তু খুব একটা এগোয়নি, কেন জানি না কেন এগোয়নি। সে তো ধরো অন্য প্রশ্ন। কিন্তু রাজীব কুমারকে এবার আনাতে যেটা হবে, এই প্রশ্নগুলো কিন্তু আবার নতুন করে উঠতে শুরু করবে। যে আহ, একজন বিতর্ককে সঙ্গে, হ্যাঁ, দক্ষতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই বা অন্যদের থেকে হয়তো অতি দক্ষ, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে এত যেখানে দুর্নীতির অভিযোগ রোজই একটা না একটা করে মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে, সেখানে রাজীব কুমারকে আবার ডিজিপি করে দেওয়াতে ভারপ্রাপ্ত, তাহলে কি সেখানে দাঁড়িয়ে আবার এই দুর্নীতিটাকে টেনে আনা হলো না? আলবাত হলো। আলবাত হলো, কারণ এবার তো তোমার কারণ রাজীব কুমারকে কেন করা হয়েছে, হয়তো তখন দক্ষতাকে ছাপিয়ে নানা রকম আর কি আহ, বিরোধীরা যেটা বলবে যে যেহেতু সারদার মামলায় রাজীব কুমারের রোল, সেগুলো সামনে আসবে। ফলে সরকারের যে ভাবমূর্তি, ধরো দুর্নীতির এখানে যেটা হয়ে গেছে যে ন্যারেটিভটাই যে দুর্নীতির মধ্যে আবদ্ধ, সকাল থেকে রাত তুমি যদি দেখো বাংলার রাজনীতি এখন দুর্নীতিতে আবদ্ধ হয়ে গেছে। নানা রকমের কার দুর্নীতি বড়, কার দুর্নীতি ছোট, এ বলছে তৃণমূলের দুর্নীতি, ও বলছে বিজেপির দুর্নীতি আরো বড়।
ফলে সকাল থেকে রাত এই দুর্নীতির বাইরে কিন্তু মানুষ আর যাচ্ছে না। এবং আজকে দুর্ভাগ্যজনক যে হাওড়াতে তৃণমূলেরই দুটো গোষ্ঠী, একজন মন্ত্রী গোষ্ঠী আর একজন প্রশাসক হাওড়ার, সে চোর 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 বলে নিজেদের মধ্যেই আর কি এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বলছে। তা আর কি তৃণমূল বিরোধীরা বলছে না, তৃণমূলই তৃণমূলকে চোর চোর বলে বলছে। ফলে এই যখন একটা ভাবমূর্তিজনিত দলের এবং সরকারের যখন ভাবমূর্তিজনিত সমস্যা, সেখানে রাজীব কুমারকে করাতে সেটার একটা তো দাগ লাগলোই। এবং সেখানে ধরো রাজীব কুমারকে করাতে এবার শুভেন্দু অধিকারী গেছেন, এবং এটা তো সবার মধ্যেই প্রশ্ন যে সারদা কেলেঙ্কারি বা রোজ দুটো মিলিয়ে প্রায় বলা হচ্ছে একটা 10,000 কোটি আর একটা হচ্ছে 17,000 কোটি, 27,000 কোটি টাকা বাজার থেকে গায়েব হয়ে গেছে। তো টাকাগুলো গেল কোথায়, কাদের পকেটে গেল? আমরা দেখলাম প্রচুর মানুষ যারা আমানত রেখেছিল তারা সর্বশান্ত হলো, যারা এই এজেন্টের কাজ করলো তারা প্রচুর আত্মহত্যা করলো, কিন্তু কজন নেতা জেলে গেলেন, তারপরে দিব্য তারা জামিন নিয়ে ঘুরে বেড়ালেন দীর্ঘদিন পর। আহ, তাদের কারোরই কিছু হলো না। এবং যারা এন রেজাল্ট পেলেন তাদেরই বা কি হলো? এখনো পর্যন্ত সুদীপ্ত বা দেবযানী বা গৌতম কুন্ডু এরা জেল খাটছেন, কিন্তু বাদ বাকিরা কোথায়? বাদ বাকিরা তো সবাই জামিনে ছাড়া পেয়ে গেছে, জামিনে পড়ে আছেন। সিবিআইও তাদেরটা নিয়ে, আসলে সিবিআই এর পরবর্তীকালে এত কেসে হয়তো ব্যস্ত হয়ে গেছেন, সেখানে অফিসারও নেই, বা সেখানকার জোরটাও হয়তো কমে গেছে। আদালত মনিটর তদন্ত একরকম হচ্ছে, সিবিআই ওখানে আলাদা রকম আছে। হ্যাঁ, এইসবের মধ্যেও দেখো কি হবে। রাজনীতি তো চলে একটা পারসেপশনে, একটা ধারণার মধ্যে দিয়ে। তো সেই ধারণাটা ধরো দুর্নীতির যে ঢাকনা বা দুর্নীতির যে এই সরকার বা দলের উপর চেপে বসছে, আমার মনে হয় রাজীব কুমারকে ডিজিপি হিসেবে নিয়ে আসাতে সেই জায়গাটা আরো কিন্তু বিরোধীদের একটা এক্সট্রা অস্ত্র উঠে গেল। এখন দেখার যে এই বিরোধীদের এই অস্ত্র সত্যি সত্যি এই তদন্ত কি আবার খুঁচিয়ে তোলা হবে, বা এই তদন্ত কি যে স্লথ হয়ে গেছিল সেই তদন্ত কি আবার গতি পাবে? বিরোধী দলনেতা যে ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিত কতটা সত্যি হবে আমরা সেদিকেই নজর রাখবো। কারণ সামনেই লোকসভা ভোট, লোকসভা ভোটে এই ইস্যুকে কি কাজে লাগাবেন বিরোধীরা, আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।